বিএনপি কনজারভেটিভ জায়গায় গিয়েছে এটা আমি মনে করি না, কারণ বিএনপি আসলে সংসদীয় ব্যবস্থাটাকে যেটা আমরা বিএনপির কাছে দাবি করে 1991 সালে, তখন কিন্তু বেগম খালেদা জিয়ার একটু রিজার্ভেশন ছিল প্রথম দিকে। তো বেগম খালেদা জিয়াকে পরবর্তীতে যখন সবাই চাচ্ছে এবং এটাকে বিএনপিও আপহোল্ড করলো, তো একটা বিএনপি কিন্তু এই দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা চালু করেছে 1991 সালে। তো সেই দ্বাদশ সংশোধনী ব্যবস্থা আমাদের সকলের জনগণের এবং সব দলীয় যে জোটগুলো ছিল, মানে 3টা জোট ছিল 90-র গণঅভ্যুত্থানের আগে, 3টা জোটের রূপরেখাতে কিন্তু সংসদীয় ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়। তো আমরা কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই সংসদীয় ব্যবস্থায় গিয়েছি। এই কথাটা এখন বলি, অনেকে হয়তো এটা শুনতে চায় না, যে আগে রাজনৈতিক ঐক্যমত্য ছিল 91 সালে, তারপরে সংসদীয় ব্যবস্থা, তারপরে সংসদে আলাপ আলোচনা করে ল তৈরি করা, এরপরে গণভোট, তারপরে কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর। এটা ছিল আমাদের সংসদীয় সংবিধান পরিবর্তনের মূল প্রক্রিয়া। এইবার একটু ডিফারেন্ট হয়েছে এবং নিজের মনের মতো হয়েছে। উনি যেটা বলেছেন শ্রদ্ধেয় সোহরাব ভাই, যে আপনার মন, এই নিয়ে কিন্তু থিওরিতে প্রচুর আলোচনা আছে, পলিটিক্যাল সাইকোলজিও আছে, পলিটিক্যাল কালচারও আছে। মন আমরা মেজার করতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হলো, সবসময় বলে থাকি, এ নিয়ে যারা খুব কাজ করেছেন তারা বলতে চান কালচার, সংস্কৃতি। ডেমোক্রেটিক সংস্কৃতি না থাকলে, গণতান্ত্রিক সংস্কৃতি, এবং গ্যাব্রিয়েল আলমন্দ বলছেন ডেমোক্রেটিক ওরিয়েন্টেশন লাগবে। একটা সোসাইটিতে যদি আপনি ডেমোক্রেসি দিতে চান, তার মধ্যে ওরিয়েন্টেশন লাগবে। সেই ওরিয়েন্টেশনের কথা এই জন্য ওনারা বলছেন সোশ্যালাইজেশন, গণতান্ত্রিক ডেমোক্রেটিক সোশ্যালাইজেশন লাগবে। পলিটিক্যাল পার্টিগুলো, মিডিয়া এই কাজটা করে দিতে পারে, কিন্তু আমাদের এখানে মিডিয়াও করে না, পলিটিক্যাল পার্টিও করে না। আবার এদিক দিয়ে আপনি দেখেন, আবার অন্য কিছু আলোচনাও আমাদের মধ্যে আছে, কিছু প্যারাডক্সও আছে। ডেভিড বিথাম গণতন্ত্র নিয়ে খুব গভীর কাজ করা লোক, তিনি তার থিওরি হলো এরকম যে পরপর 3বার যদি ক্ষমতা শান্তিপূর্ণভাবে ট্রান্সফার হয়, তাহলে এই গণতন্ত্র ট্যাক্স হয়ে গেল। বাংলাদেশে একমাত্র দেশ যে পরপর 3বার কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়েছে 91 থেকে, কিন্তু আমরা পরে ফিসিবাদে কর্তৃত্ববাদে চলে আসছি। তো এটা মানে বাংলাদেশের সাথে অনেক কিছু আমরা ম্যাচ করাতে পারি না থিওরিটিক্যালি। এখানে এর প্রধান কারণ হলো সামাজিকভাবে গণতন্ত্রকে বুঝে ওঠা। আমি নির্বাচনের আগে বলতাম যে নির্বাচনটা বাংলাদেশের মানুষ বুঝে কিনা, নির্বাচনে আসলে কি চাই, কাউকে ভোট দিচ্ছি কেন, আমার মালিকানা প্রকাশ। আমি এটা প্রায় বলতাম যে নির্বাচনে আমরা বলি ভোট আমার অধিকার, নো, ভোট আমার মালিকানা। আমি যে রাষ্ট্রের মালিক, জনগণ, সেটা প্রকাশ করি। আর সোহরাব ভাই যেটা বললেন যে আমাদের এক্সিকিউটিভরা প্রিপেয়ার্ড না, কমিটেড, ওই যে কমিটমেন্ট শো করা, যেটা রেসপন্সিবিলিটি, যেটা বলি সংসদীয় ব্যবস্থায়, ক্যাবিনেট অ্যাজ এ হোল রেসপন্সিবল টু দি পিপল, এইটা রেসপন্সিবিলিটি আমরা এনশিওর করতে পারিনি। কিন্তু একটা জায়গায় কিন্তু রেসপন্সিবিলিটি আমরা এনশিওর করতে পারি। অন্তত 5 বছর পরে যখন এই দলটা আবার জনগণের কাছে ভোট চাইতে যায়, তখন কিন্তু তার একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়। সেটা তো 5 বছর পর, কিন্তু বাই দিস টাইম তো জনগণের সাফারিংস তৈরি হয়। জনগণের সাফারিংস তৈরি হয়, সেটা করার জন্যই তো প্রায় বলেছি না, সংস্কার না, রুলস অফ দ্য গেম। আপনি সংবিধানের নিয়ম বলে দেওয়া আছে, কে কি কাজ করবেন। শ্রদ্ধেয় সোহরাব ভাই ওটা কিন্তু বলেছেন, প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হয়, আপনি কিন্তু এই অবস্থা আর দেখবেন না। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা নিজেরা জবাবদিহিতা নিতে পারে না সরকারের, এটা সম্ভব না। কিন্তু সেই প্রতিষ্ঠান, যেটা আপনার আমাদের শহীদ ভাই বলার চেষ্টা করলো, সংস্কারের সময়ও যেমন ধরেন আপনার স্থানীয় সরকার কমিশনের সংস্কার, কই আজকে কোনো আলোচনা নেই। আপনার ধরেন আপনার এই পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে সংস্কার, কোনো আলোচনা নেই। নির্বাচন কমিশন সংস্কার, কোনো আলোচনা কিন্তু না। কারণ কি জানেন, তাহলে প্রতিষ্ঠান আমি শক্তিশালী করলাম, সেটাই তো মনোযোগ দেওয়া হয় না। ফোকাস করা হয়েছে আনুমাতিক নির্বাচনের উপরে, ফোকাস করা হয়েছে আননেসেসারি উচ্চকক্ষের উপরে, ফোকাস করা হয়েছে কিভাবে প্রধানমন্ত্রীকে দুর্বল করা যায়। এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল কিনা বা রাজনৈতিক অর্থ ছিল কিনা, আপনার কি মনে হয় এই ফোকাসগুলো কেন তৈরি হলো সেই সময়? কারণ আপনাকে কিন্তু 24-এর আলোচনাটা করতে হবে না। ফোকাসগুলো হয়েছে মূলত আমরা আসলে গত 17-15 বছর একটা কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী দেখার কারণে আমাদের মধ্যে ভয় ধরেছিল যে প্রধানমন্ত্রীরা আবার কর্তৃত্ববাদী হয়ে ওঠে। আমরা সাধারণ বাংলাদেশের মানুষ, কিন্তু এখন যেখানে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীকে আটকাতে গিয়ে আমরা যে প্রস্তাবগুলো করেছি, এটা হলো সংসদীয় ব্যবস্থাটাকে আমরা ভেঙে চড়ে দিচ্ছি। আমাদের করা দরকার ছিল যে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করতে হলে আমাকে প্রতিষ্ঠান শক্তিশালী করা। সেই জায়গায় মনোযোগ আমাদের খুবই কম ছিল। এই জন্য আমি বলছি যে সংস্কার কমিশন
আগে ঠিক করা দরকার আছে তার ব্যবস্থা, এবং এই ব্যবস্থায় কিভাবে রূপান্তর করা যেতে পারে ক্ষমতা কাঠামোর পরিবর্তন এবং জনগণের কাছে জবাবদিহিমূলক দায়বদ্ধ সরকার। আমি সংস্কারের পক্ষে, আমি সংস্কার চাই একটা জবাবদিহিমূলক সরকারের জন্য, আমি সংস্কার চাই একটা দুর্নীতিমুক্ত সরকারের জন্য, আমি একটা সংস্কার চাই জনগণের কাছে দায়বদ্ধ সরকারের জন্য। কিন্তু আমি সংস্কার অর্থ বুঝি না কারো ক্ষমতা কমানো আর কারো ক্ষমতা বাড়ানো। ক্ষমতা কমালে বাড়ালে সংস্কার হয় না। আমরা কিন্তু এই কাজ অনেকবার করেছি। যে সৌরভ ভাই একবার বলছিলেন যে আমাদের সংসদের লোকজন তো দলের বাইরে গিয়ে ভোট দিতে পারে না। এই ব্যবস্থা আমরা তো পাকিস্তান আমলে করেছিলাম, দলের লোকজন সরকারের বাইরে গিয়ে ভোট দিতে পারতো, আর তাতে আমরা প্রতিদিন একটা করে সরকার তৈরি করার চেষ্টা করছিলাম, মানে অলমোস্ট মানে সরকার ট্যাক্স হচ্ছিল না, সবাই টাকা পয়সা খেয়ে এই দল ওই দলকে ভোট দিয়ে দিচ্ছে, এই প্রধানমন্ত্রী হচ্ছে ও প্রধানমন্ত্রী হচ্ছে। বাংলাদেশে এইটা যদি আবার চালু করি ফ্লোর ক্রসিং, আপনি এরকম পরিস্থিতি আমরা আগে কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে। সবকিছু মিলিয়ে আমরা যা বড় করছি পরিসরে ভাবতে হবে। অনেক বেশি মানে বড় পরিসরে Radical চিন্তা না, রেডিক্যাল চিন্তা না, আমি বলছি আস্তে আস্তে ভাবার চেষ্টা করেন, একটা দুইটা করে ইমপ্লিমেন্ট